আমার নাম আরিফ, পেশায় একজন গ্যারেজের মেকানিক। আপনারা আমাকে দেখেছেন এই তেল চিটে ওভারঅল আর কালো কালিতে মাখা হাত দুটো নিয়ে, তাই না? ভাবছেন রাস্তার ধুলোবালি মাখা এক সাধারণ মেকানিকের চোখের ভাষায় আবার কিসের এত তেজ। কিন্তু মনে রাখবেন, যে ইঞ্জিনের জ্যাম হওয়া নাট আমি এক তুড়িতে ঠিক করতে পারি, সেই একই হাত দিয়ে আমি কারো সাজানো সাম্রাজ্য তছনছ করে দেওয়ার ক্ষমতাও রাখি। 20 বছর ধরেই এক অনাথ শিশুকে কাদার মধ্যে ফেলে দিয়ে যারা আজ এশিয়ার সিংহাসনে বসে দম্ভ করছে, তারা জানে না যে তাদের সেই রক্ত দিয়ে কেনা রাজপ্রাসাদের মেইন সার্কিটটা আমি কবেই কেটে রেখেছি। লোকে ভাবে মেকানিকরা শুধু গাড়ি মেরামত করে, অথচ আমি এখানে এসেছি মানুষের নষ্ট হয়ে যাওয়া ভাগ্য আর অন্ধ অহংকারের অথচ আমি এখানে এসেছি মানুষের নষ্ট হয়ে যাওয়া ভাগ্য আর অন্ধ অহংকারের চাকাটা উল্টো দিকে ঘোরাতে। আমার মায়ের শরীরের প্রতিটি নিঃশ্বাসের হিসেব নিতে আমি ফিরে এসেছি, কোনো রাজপুত্রের বেশে নয়, এক নীরব ঘাতকের ছদ্মবেশে। আজ এই অন্ধকার গ্যারেজ থেকে যে গর্জন শুরু হবে তা গিয়ে থামবে আপনাদের ওই কাজের প্রাসাদের ধূলিসাৎ হওয়া ধ্বংসস্তূপে। তৈরি হন, কারণ এই মেকানিক যখন হিসাব মেলাতে নামে, তখন কোনো আভিজাত্য বা কোনো দেওয়ালি আপনাকে রক্ষা করতে পারবে না। আমার নাম আরিফ, আর আমার হাতের এই ভারী হাতুড়িটাই আজ আপনাদের শেষ বিচারের ঘন্টা বাজাবে, ইনশাল্লাহ। সকাল 11টা। চট্টগ্রামের পতেঙ্গা এলাকার কর্ণফুলী নদীর তীর ঘেঁষে থাকা পুরনো এক পরিত্যক্ত শিপইয়ার্ড। বাতাসে লোহা পোড়া গন্ধ আর নদীর নোনা জল মিলে এক ভ্যাপসা গরম তৈরি করেছে। চারদিকে বিশাল সব অকেজো ক্রেন আর জাহাজের মরিচা ধরার ধ্বংসস্তূপ। এই ধ্বংসস্তূপের মাঝখানে একটা বিশাল টারবাইনের নিচে এক মনে কাজ করছে 25-26 বছরের এক যুবক, নাম আরিফ। পেশিবহুল শরীর, পরনে একটা পুরনো তেলচিটে নীল রঙের ওভারঅল, যার জায়গায় জায়গায় ইঞ্জিন অয়েলের কালো দাগ। তার মুখে কোনো ক্লান্তি নেই, চোখ দুটো অদ্ভুত রকম শান্ত। ঠিক সেই মুহূর্তে ইয়ার্ডের ধুলোমাখা এবড়ো খেবড়ো রাস্তায় একটা চকচকে কালো রেঞ্জ রোভার গাড়ি এসে থামে। গাড়ির দরজা খুলে প্রথমে বেরিয়ে আসে সাফায়াত। ঢাকার গুলশানের নামকরা কর্পোরেট এক্সিকিউটিভ সে। গায়ে তার লাখ টাকার ইম্পোর্টেড গ্রে কালার স্যুট, চোখে রোদ চশমা। জুতো একটু ধুলো লাগতেই সে বিরক্ত হয়ে পা ঝাড়ে। এরপর সে ঘুরে গাড়ির অন্যদিকে দরজা খুলে দেয়। ভেতর থেকে বেরিয়ে আসে সামিরা, দেশের অন্যতম সেরা এবং দাম্ভিক আর্কিটেক্ট। বয়স 24-এর মতো, পরনে ইতালিয়ান ডিজাইনার ড্রেস আর পায়ে গুচির সাদা হাই হিল। চোখে মুখে চরম বিরক্তি নিয়ে সে চারপাশটা দেখে। সাবধানে নামো সামিরা, চারিদিকে যা কাদা আর জঞ্জাল। উফ, ঢাকা থেকে সকালের ফ্লাইটে আসার সময় তো আবহাওয়া ভালোই ছিল, এখানে এত জঘন্য রোদ কেন? চট্টগ্রাম পোর্ট এলাকায় ওয়েদার তো এমনই হয় বেবি, তুমি রোদ চশমাটা পরে নাও। রোদ চশমা তো পরবই, কিন্তু এই জঘন্য গন্ধটা কিসের? আমার তো দম বন্ধ হয়ে আসছে। পুরনো জাহাজের লোহা আর পোড়া তেলের গন্ধ। এই ড্রাম্পিং গাউন তো বছরের পর বছর এভাবেই পড়ে আছে। আমি তো বুঝতেই পারছি না বাবা এই বস্তি মার্কা জায়গাটা কেন কিনলো। আরে তুমি আর্কিটেকচারাল ম্যাপটা ভাবো, ওই পুরনো ইয়ার্ড ভেঙে আমরা যখন 5 স্টার রিসোর্ট বানাবো, তখন এই জায়গার দাম 10 গুণ বেড়ে যাবে। সেটা তো বুঝলাম, কিন্তু কাজ শুরু করার আগে জায়গাটা অন্তত পরিষ্কার করে রাখা উচিত ছিল। আমি তো লোকাল কন্ট্রাক্টরকে বলেছিলাম মাটি ভরাতের কাজ শুরু করতে, এরা দেখি কিছুই করেনি। এখানে তো দেখছি সব রাস্তার ফকির আর মেকানিকদের আস্থানা, এরা পরিষ্কারের কি বোঝে? তুমি টেনশন নিও না, কালকের মধ্যে আমি পুলিশ দিয়ে এই পুরো বস্তি আর গ্যারেজ উচ্ছেদ করে দেব। আমার তো এই ধুলোবালির মধ্যে বেশিক্ষণ থাকলে স্কিনে র্যাশ উঠে যাবে সাফায়াত। বেশিক্ষণ থাকতে হবে না, তুমি শুধু ওই নদীর ধারের সাইডটা একবার দেখে নাও, তারপর আমরা রেডিসনে ফিরে যাব। আমার এই জায়গাটার ডিজাইন করতে অন্তত 1 মাস লাগবে। মাটিটাও তো মনে হচ্ছে খুব নরম। সয়েল টেস্টের জন্য ইঞ্জিনিয়াররা কাল সকালেই ঢাকা থেকে রওনা দেবে। আগে এই ময়লা আর জঞ্জালগুলো এখান থেকে সরাও, আমি তো ঠিকমতো হাঁটতেই পারছি না। তুমি আমার হাত ধরে এই ডান দিক দিয়ে চলো, ওই দিকটায় কাদা কম। সামিরা তার দামি হাই হিল সামলে অত্যন্ত বিরক্তির সাথে কাদা বাঁচিয়ে হাঁটতে শুরু করে। ঠিক তাদের কয়েক হাত দূরে টারবাইনের নিচে কাজ করছিল আরিফ। সামিরা আরিফকে খেয়াল না করে টারবাইনের পাশ দিয়ে নদীর দিকে যাওয়ার জন্য পা বাড়ায়।
হঠাৎ সামিরার ডান পায়ের দামি সাদা হাই হিলটা মাটিতে জমে থাকা একদলা কালো ইঞ্জিন অয়েল আর আঠালো কাদার মিশ্রণে গভীরভাবে আটকে যায়। ও মাই গড, সাফায়াত! সামিরার চিৎকারের সাফায়াত দ্রুত তার হাত ধরে ফেলে। কি হলো বেবি, পড়ে যাচ্ছ কেন? আমার জুতোটা দেখো সাফায়াত, আমার জুতো। শিট, পুরো কাদায় তো আটকে গেছে। এটা লিমিটেড এডিশনের জুতো ছিল, আমি গত মাসে প্যারিস থেকে আনিয়েছি। তুমি পাটা আস্তে করে টেনে তোলো। টেনে তুললে তো জুতোটা ওইখানেই থেকে যাবে। তুমি দেখতে পাচ্ছ না কাদার সাথে কালো রঙে কি সব লেগে রয়েছে? মনে হচ্ছে পুরনো মোবিল। ওয়েট, আমি টিস্যু বের করে দিচ্ছি। টিস্যু দিয়ে কি হবে? আমার পুরো জুতোটা তো নষ্ট হয়ে গেল। সামিরার আগে কাঁপতে কাঁপতে আশেপাশে তাকায়। জুতো থেকে পা বের করে সে এক পায়ে ভর দিয়ে দাঁড়ায়। তখনই তার নজর পড়ে মাত্র 2 হাত দূরে হাঁটু গেড়ে বসে থাকা আরিফের ওপর। আরিফের পাশে একটা কালো রঙের তেলের পট খোলা পড়ে আছে। এই ফকিন্নি, তুই এখানে এই নোংরা ফেলে রেখেছিস কেন? আরিফ নিজের হাতের রেঞ্জটা ধীরে ধীরে নিচে রাখে। সে শান্ত দৃষ্টিতে একবার সামিরার জুতোর দিকে তাকায়, তারপর মুখ তুলে সামিরার দিকে তাকায়। শিপইয়ার্ডে কার্পেট বেছানো থাকে না ম্যাডাম, এটা মেকানিকদের কাজের জায়গা। তোর সাহস তো কম না, আমার মুখের ওপর তর্ক করছিস তুই? তর্ক করছি না, আপনারা ভুল জায়গায় দামি জুতো পরে এসেছেন, সেটা মনে করিয়ে দিচ্ছি। এই ছোট লোক, তুই জানিস তুই কার সাথে কথা বলছিস? মানুষের সাথেই কথা বলছি, তবে আপনাদের কথা শুনে তো তেমনটা মনে হচ্ছে না। কি বললি তুই? তোর মতো রাস্তার কুকুরের এত বড় কথা? আরিফ এবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার মুখমণ্ডলে কোনো রাগ বা ভয় নেই, শুধু চোখের দৃষ্টিটা বাজ পাখির মতো তীক্ষ্ণ আর শীতল। রাস্তার কুকুর বলে যাকে ডাকছেন, তারই তৈরি করা টারবাইনের ওপর দাঁড়িয়ে আছেন আপনি। মাটিটা সাবধানে পাড়াবেন। এই মেকানিক, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমি এক্ষুনি গার্ড ডেকে তোকে পিটিয়ে সোজা করে দেব। পিটিয়ে সোজা করার আগে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করে নিন, এখানে মাটি খুব পিচ্ছিল। তুই জানিস এই এক জোড়া জুতোর দাম দিয়ে তোর মতো 10টা ভিখারি কেনা যাবে? জুতোর দাম থাকতে পারে ম্যাডাম, কিন্তু আপনাদের মতো অহংকারী মানুষদের কোনো দাম নেই। আপনারা খুব সস্তায় বিক্রি হয়ে যান। হাউ ডিয়ার ইউ! তোর মালিক কোথায়? ডাক তাকে। আমার মালিক আমি নিজেই। আপনার কিছু বলার থাকলে আমাকেই বলতে পারেন। আমরা ওই জমির নতুন মালিক। কালকের মধ্যে এই পুরো জায়গা খালি চাই, বুঝতে পেরেছিস? কাগজে সই করলেই জমির মালিক হওয়া যায় না স্যার। এই মাটির সাথে যাদের ঘাম মিশে আছে তারাই আসল মালিক। তোর ফিলোসফি শুনতে আসিনি আমি এখানে। তোর এই নোংরা হাত দিয়ে আমার জুতোর কাদা এখনই পরিষ্কার করে দিবি তুই। আমার হাত লোহা গলানোর জন্য তৈরি হয়েছে ম্যাডাম, কারো পায়ের ময়লা পরিষ্কার করার জন্য নয়। এই, তুই এগোচ্ছিস কেন? তুই জানিস আমি কে? আপনি কে সেটা জানার প্রয়োজন আমার নেই, তবে আপনারা যে ভদ্র নন সেটা বেশ ভালোই বুঝতে পারছি। তোর ওই নোংরা শরীর থেকে যে দুর্গন্ধ আসছে, আমার বমি পাচ্ছে। দূরে দাঁড়া। দুর্গন্ধটা আমার শরীর থেকে আসছে না ম্যাডাম, দুর্গন্ধটা আপনাদের মন থেকে আসছে। চলো সামিরা, এদের সাথে কথা বলাটাই আমাদের স্ট্যাটাসের অপমান। আমি ম্যানেজারকে বলে এদের উচ্ছেদ করার ব্যবস্থা করছি। দাঁড়াও সাফায়াত, এই ইতরটাকে আমি ওর আসল জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। সামিরার আগে গজগজ করতে করতে আরিফের একদম সামনে গিয়ে দাঁড়ায়। তার অহংকারী চোখের দৃষ্টিতে চরম ঘৃণা। সে আরিফের দিকে তাকিয়ে সজোরে একদলা থুতু ছিটিয়ে দেয়। থুতুটা আরিফের তেলচিটা ওভারঅলের কলারের কাছে গিয়ে লাগে। গুড জব বেবি। এরাই হলো আমাদের সমাজের আসল আবর্জনা। এদের সাথে এটাই করা উচিত। চলো এখান থেকে। এই নোংরা মেকানিকের মুখ দেখলেও আমার দিনটা খারাপ হয়ে যাবে। আরিফ তার হাত দিয়ে থুতুটা মোছে না। তার চোয়াল শক্ত হয়ে ওঠে এবং হাতুড়ি ধরা হাতের রগগুলো রাগে ফুলে ওঠে। তার এই ভয়ঙ্কর নীরবতায় স্থির চোখের দৃষ্টি সাফায়াতের বুকে এক মুহূর্তের জন্য হলেও কাঁপন ধরিয়ে দেয়। থুতু ছিটিয়ে স্ট্যাটাস বাড়ে না ম্যাডাম, এতে শুধু ভেতরকার নোংরামিটা বাইরে আসে। চুপ কর তুই ফকিন্নি। কাল যখন বুলডোজার দিয়ে তোর এই গ্যারেজ ভাঙবো, তখন তুই বুঝবি আমি কে। এই নোটিশটা এই দেওয়ালে লাগিয়ে দিস। কালকে সকালে বুলডোজার আসবে, সব গুড়িয়ে দেবে। সাফায়াত একটা আইনি নোটিশের কাগজ তাচ্ছিল্য ভরে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে সামিরার হাত ধরে সাবধানে গাড়ির দিকে হাঁটা শুরু করে। আমার জুতোটা যে অবস্থা হলো, আমি আজই পুরো প্রজেক্টের কাজ বন্ধ করে দেব।
আরে তুমি টেনশন নিও না বেবি, আমি ঢাকা গিয়ে তোমাকে নতুন জুতো কিনে দেবো। টাকাটা বিষয় না সাফায়াত, ওই রাস্তার ফকিরটার স্পর্ধা আর ঘাড়তারামি দেখে আমার গা জ্বলছে। কাল সকালে যখন ওর মাথার ওপর ছাদ ভাঙবে তখন বুঝবে আমরা কারা। তুমি গাড়িতে উঠো। তারা দুজনে গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে বন্দর থেকে বেরিয়ে যায়। তার হাতের হাতুড়িটা এমনভাবে চেপে ধরা যেন সে লোহা গলিয়ে ফেলবে। সে ধীরে ধীরে মাটির দিকে তাকায়। সামিরার ফেলে যাওয়া কাদামাখা জুতোটা আর সাফায়াতের দেওয়া আইনি নোটিশটা সেখানে পড়ে আছে। আরিফ শান্ত পায়ে এগিয়ে গিয়ে নোটিশটা হাতে তুলে নেয়। একবার সেটার দিকে তাকিয়ে কাগজটা সে মুঠো করে দলা পাকিয়ে ফেলে। চারদিকের নীরবতার মাঝে আরিফের হাতের হাতুড়িটা সজোরে টারবাইনে লোহার গায়ে আছড়ে পড়ে। বিকট একটা ধাতব শব্দে পুরো শিপইয়ার্ড কেঁপে ওঠে। আরিফের চোখের সেই শান্ত দৃষ্টি এখন বদলে গিয়ে এক সর্বগ্রাসী ধ্বংসের রূপ নিয়েছে। সকালের সেই অপমানজনক ঘটনার পর সারাদিন কেটে যায় আর চট্টগ্রামের শিপইয়ার্ডের লোহা পিটানোর শব্দ থামতে থামতে রাত নেমে আসে। এদিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের 10 তলার একটি অত্যন্ত আধুনিক ভিআইপি স্যুটে নিস্তব্ধতা বিরাজ করছে। রাত এখন 2টো। ঘরের ভেতর শুধু লাইফ সাপোর্ট মেশিনের একটানা বিপ বিপ শব্দ শোনা যাচ্ছে। বিছানায় শুয়ে আছেন এশিয়ার অন্যতম টেক জায়ান্ট এবং বিলিয়নিয়ার রায়হান চৌধুরী। বয়স 60-এর কোঠায়, কিন্তু চেহারায় এক রাজকীয় কাঠিন্য এখনো লেগে আছে। যদিও লিভার সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় তার চামড়া হলুদ আর ফ্যাকাশে হয়ে গেছে। তার রক্তের গ্রুপ গোল্ডেন ব্লাড বা RH নাল, যা পৃথিবীতে মাত্র হাতে গোনা 40-50 জনের শরীরে আছে। 25 বছর আগে এক ভয়ঙ্কর ভুলের কারণে তিনি তার একমাত্র ছেলেকে হারিয়েছিলেন। আজ তার বিশাল সাম্রাজ্য আর জীবন দুটোই এক সুতোর ওপর ঝুলছে। তার পাশে দাঁড়িয়ে আছেন তার সবচেয়ে বিশ্বস্ত এডিটর এবং চিফ ইনভেস্টিগেটর মাহমুদ হাসান। তার হাতে একটি নীল রঙের কনফিডেন্সিয়াল ফাইল। মাহমুদ অত্যন্ত সন্তর্পণে রায়হান চৌধুরীর কানের কাছে ঝুঁকে ডাকেন, স্যার, রায়হান স্যার, শুনতে পাচ্ছেন? রায়হান চৌধুরী ধীরে ধীরে তার ভারী চোখের পাতা খোলেন। তার শ্বাস প্রশ্বাস বেশ দুর্বল। মাহমুদ, কোনো খবর পেলে? জি স্যার, একটা অত্যন্ত জরুরি খবর আছে। ডাক্তাররা কি গোল্ডেন ব্লাডের কোনো ডোনার খুঁজে পেয়েছে? ডাক্তাররা পায়নি স্যার, আমি পেয়েছি। কি বলছিস তুই? কোথায়? বাংলাদেশে স্যার, চট্টগ্রামে একটা ব্লাড ব্যাংকে পুরনো রেকর্ড থেকে। রায়হান চৌধুরী নিষ্প্রাণ চোখে যেন হঠাৎ বিদ্যুতের ঝলক খেলে যায়। তিনি সামান্য উঠে বসার চেষ্টা করেন, কিন্তু ব্যথায় মুখ বিকৃত করে আবার শুয়ে পড়েন। চট্টগ্রামে? তুই নিশ্চিত মাহমুদ? আমার রক্তের গ্রুপ পৃথিবীতে কয়েকজনের আছে, সেটা তুই ভালো করে জানিস। আমি শতভাগ নিশ্চিত স্যার। গত বছর চট্টগ্রামে এক সরকারি হাসপাতালে একটা অ্যাক্সিডেন্টের পর একজন লোক রক্ত দিয়েছিল। কে সে? তার নাম কি? ব্লাড ব্যাংকের খাতায় শুধু আরিফ নামটাই লেখা আছে স্যার, আর পেশার জায়গায় লেখা আছে মেকানিক। মেকানিক? একটা সাধারণ মেকানিকের রক্ত RH লাল হলো কি করে? সেটা তো সবচেয়ে বড় রহস্য স্যার। আমি পুরো চট্টগ্রামের লোকাল ব্লাড ব্যাঙ্কগুলোর সার্ভার হ্যাক করে ওই তথ্য বের করেছি। তুই ওই ছেলের ছবি জোগাড় করতে পেরেছিস? না স্যার, ব্লাড ব্যাংকের ওই দিনটি সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে গেছে। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে প্রমাণ মুছে ফেলেছে। রায়হান চৌধুরী চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলেন। তার কপালের বলিরেখাগুলো আরও গাঢ় হয়। আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ ঘটনা নয় মাহমুদ। ওই মেকানিক যদি সাধারণ কেউ হতো তবে তার ফুটেজ গায়েব হতো না। আমারও তাই মনে হয় স্যার। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই আরিফ চট্টগ্রামের পতেঙ্গার একটা পুরনো শিপইয়ার্ডে কাজ করে। শিপইয়ার্ড? কোন শিপইয়ার্ড? কর্ণফুলী নদীর তীরে ওই পুরনো ডাম্পিং গ্রাউন্ডটা স্যার, যেটা গত সপ্তাহে ঢাকা থেকে সামিরার আর্কিটেক্ট কোম্পানি কিনে নিয়েছে। সামিরা? ওই অহংকারী মেয়েটা যার বাবা আমার সবচেয়ে বড় শত্রু ছিল? জি স্যার, সামিরা আর তার বয়ফ্রেন্ড সাফায়াত আজ সকালে ওই শিপইয়ার্ডে ভিজিট করতে গিয়েছে। সাফায়াত? ছেলেটা তো একটা বিষাক্ত সাপ। ও ওখানে কি করছে? তারা ওখানে একটা 5 স্টার রিসোর্ট বানানোর প্রজেক্ট নিয়েছে স্যার। কাল সকালেই নাকি তারা পুলিশ নিয়ে ওই মেকানিকদের উচ্ছেদ করবে। রায়হান চৌধুরীর মনিটরের হার্ট রেট হঠাৎ বেড়ে যায়। তিনি কাঁপা কাঁপা হাতে অক্সিজেনের মাস্কটা একটু সরিয়ে দেন।
না, এটা হতে পারে না মাহমুদ। ওই মেকানিক আমার শেষ আশা। ও যদি ওখান থেকে হারিয়ে যায়, আমি বাঁচব না। আপনি শান্ত হন স্যার। আমি এক্ষুনি বাংলাদেশে আমাদের লোক পাঠাচ্ছি। লোক পাঠালে হবে না মাহমুদ। ওই সাফিয়াত যদি জানতে পারে যে ওই মেকানিকের রক্ত আমার সাথে মেলে, ও ওকে মেরেই ফেলবে। সাফায়াত কিভাবে জানবে স্যার? এই খবর তো শুধু আপনি আর আমি জানি। সাফায়াত আমার কোম্পানির ভেতরে স্লিপার সেল ঢুকিয়ে রেখেছে। আমার প্রতিটি নিঃশ্বাসের খবর সে রাখে। তাহলে এখন কি করণীয় স্যার? আমাকে আজ রাতেই বাংলাদেশে যেতে হবে। মাহমুদ চমকে ওঠেন। তিনি অবিশ্বাস্য দৃষ্টিতে রায়হান চৌধুরীর দিকে তাকান। স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? ডাক্তার বলেছে আপনার এই অবস্থায় জার্নি করা মানে সুসাইড। আমি এখানে শুয়ে শুয়ে মরতে চাই না মাহমুদ। তুই এখনই আমার প্রাইভেট জেট রেডি কর। কিন্তু স্যার, লাইফ সাপোর্ট ছাড়া আপনি 2 ঘন্টাও টিকবেন না। আমার জেটের ভেতরে আইসিইউ সেট আপ কর, সাথে ডাক্তারদের টিম নে। আমি কাল সকালের আগেই ওই সিপিয়ার্ডে পৌঁছাতে চাই। স্যার, একটু লজিক্যাল ভাবুন। একটা সাধারণ মেকানিকের জন্য আপনি এত বড় রিস্ক নিচ্ছেন। সে সাধারণ মেকানিক নয় মাহমুদ। তার রক্তের গ্রুপ আরএস লাল। এই রক্ত শুধু আমার পরিবারেই ছিল। আপনি কি বলতে চাইছেন? ওই আরিফ মানে আপনার হারিয়ে যাওয়া ছেলে? রায়হান চৌধুরী চোখ বন্ধ করে ফেলেন। তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে বালিশে মেশে। 20 বছর আগের এক ভয়ঙ্কর রাতের স্মৃতি তার মাথায় ভিড় করে। আমি জানি না মাহমুদ। আমি শুধু জানি 20 বছর আগে আমার ভুলের কারণে আমার 3 বছরের ছেলে হারিয়ে গিয়েছিল। কিন্তু স্যার, আপনি তো নিজেই বলেছেন যে ওই গাড়ি বিস্ফোরণে আপনার ছেলে মারা গেছে। আমি ওর লাশটা তো পাইনি মাহমুদ, শুধু ওর আতপোড়া একটা খেলনা গাড়ি পেয়েছিলাম। স্যার, আপনি ইমোশন হয়ে পড়ছেন। এটা কাকতালীয় হতে পারে। হতে পারে, কিন্তু যদি সেই আমার ছেলে হয়, আমি কি তাকে ওই সাফায়াতের হাতে মরতে দেব? সাফায়াত এখনও জানে না স্যার। আমি আমাদের স্পেশাল ফোর্স পাঠিয়েছি, ওই আরিফকে তুলে নিয়ে আসছি। না, তুই জানিস না সাফায়াত কত বড় শয়তান। সে যদি একবার টের পায়, পুরো সিপিয়ার্ড জ্বালিয়ে দেবে। তাহলে আমি এক্ষুনি ঢাকার পুলিশ কমিশনারকে ফোন দিচ্ছি। পুলিশকে বিশ্বাস করিস না মাহমুদ। পুলিশের ভেতরেও সাফায়াতের লোক আছে। আমাকে নিজেকেই যেতে হবে। মাহমুদ বুঝতে পারেন রায়হান চৌধুরীকে এখন কোনো যুক্তিতেই বোঝানো সম্ভব নয়। তিনি ফাইলে সই করে সেটা বন্ধ করেন। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি চপার আর জেটের ব্যবস্থা করছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, কি কথা? যদি ওই মেকানিক আপনার ছেলে না হয়, তবু আপনার লিভারের জন্য তাকে আমাদের দরকার। আমি জানি। তুই শুধু ওই সামিরা আর সাফায়াতের উপর নজর রাখ। ওরা যেন কাল সকালে বুলডোজার নিয়ে ওই সিপিয়ার্ডে ঢুকতে না পারে। আমি দেখছি স্যার, কিন্তু সামিরা তো খুব জেদি মেয়ে। ও একবার যা সিদ্ধান্ত নেয় তা করেই ছাড়ে। সামিরার বাবা মনসুর আমার সাম্রাজ্য ধ্বংস করতে চেয়েছিল। আজ তার মেয়েও আমার শেষ আশাকে ধ্বংস করতে চাইছে। কিন্তু সামিরা তো জানেই না আপনি কে। জানুক আর না জানুক, আমার রক্তের সাথে যদি সে খেলতে আসে, আমি ওকে ওর বাবার মতোই শেষ করে দেব। রায়হান চৌধুরীর গলায় এক ভয়ঙ্কর আক্রোশ ফুটে ওঠে। মাহমুদ মাথা নেড়ে দ্রুত রুম থেকে বেরিয়ে যান প্রাইভেট জেট প্রস্তুত করার জন্য। রায়হান চৌধুরী আবার চোখ বন্ধ করেন। লাইফ সাপোর্ট মেশিনের বিপ বিপ শব্দের সাথে তার মাথায় শুধু একটা নামে ঘুরপাক খেতে থাকে, আরিফ। তিনি জানেন না এই আরিফ আসলেই কে। সে কি শুধু একজন মেকানিক, নাকি 20 বছর আগে সে অভিশপ্ত রাতের কোনো জীবন্ত প্রতিমূর্তি? সিঙ্গাপুরের এই বিলাসবহুল হাসপাতাল থেকে চট্টগ্রামের সেই ধুলোমাখা শিপইয়ার্ড পর্যন্ত এক অদৃশ্য সুতোর টান তৈরি হয়ে যায়, যা খুব শিগগিরই এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের সূচনা করতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আশা করি আর পরিচয় দিতে হবে না। ধীরে ধীরে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। পরের দিন গড়িয়ে বিকেল 4টা বাজে। আর এদিকে ঢাকার বনানীর একটি অভিজাত অ্যাপার্টমেন্টের আন্ডারগ্রাউন্ড সার্ভার রুমে বাইরে থেকে সাধারণ ফ্ল্যাট মনে হলেও ভেতরের ঘরটা নীল রঙের এলইডি আলো আর সার্ভার কুলিং ফ্যানের একটানা ভনভন শব্দে ঘেরা।
সাফায়েত মাত্রই চট্টগ্রাম থেকে ফিরে এয়ারপোর্ট থেকে সরাসরি এখানে এসেছে। তার হাতের দামি স্যুটটা একটা চেয়ারের উপর ছুঁড়ে ফেলে সে একটা সিগারেট ধরায়। তার সামনে একাধিক বিশাল মনিটরের দিকে একদৃষ্টে তাকিয়ে কিবোর্ডে ঝড় তুলছে জিকো, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম সেরা হ্যাকার। জিকো, তোর এই সার্ভার রুমের এসিটা কি নষ্ট? এত গরম কেন এখানে? গরম তো সার্ভারের কারণে বস। সিঙ্গাপুরের ফায়ারওয়াল ভাঙতে গিয়ে মিশিং হিট হয়ে গেছে। ফায়ারওয়াল ভাঙতে পারলি? বুড়ো রায়হান চৌধুরীর লেটেস্ট মেডিকেল রিপোর্ট কি? রিপোর্ট তো খুব ইন্টারেস্টিং বস। রায়ান চৌধুরীর লিভার পুরোপুরি ড্যামেজ, লাইফ সাপোর্টে আছে। গুড নিউজ। বুড়োটা মরলেই কাল সকালে স্টক মার্কেটে ওদের কোম্পানির শেয়ার ধসে পড়বে। সাফায়েত খুশিতে সিগারেটে একটা লম্বা টান দেয়, কিন্তু জিকোর চোখ তখনও মনিটরে স্থির হয়ে আছে। খুশি হওয়ার সময় এখনও আসেনি বস, একটা বিশাল সমস্যা আছে। সমস্যা? কিসের সমস্যা? বুড়োর তো লিভার ট্রান্সপ্ল্যান্ট করার কোনো উপায় নেই। উপায় একটা আছে। ড্রাগ ওয়েবে রায়ানের চিফ ইনভেস্টিগেশন মাহমুদ একটা ফাইল এনক্রিপ্ট করে পাঠিয়েছে আজ ভোরে। কি লেখা আছে ওই ফাইলে? তুই ডিক্রিপ্ট করতে পেরেছিস? পেয়েছি। রায়ান চৌধুরী তার হারিয়ে যাওয়া উত্তরাধিকারীকে খুঁজছে এবং তাকে পাওয়ার একটা সূত্র তারা পেয়ে গেছে। সাফায়েতের হাত থেকে সিগারেটের ছাই মাটিতে পড়ে যায়। সে দ্রুত জিকো চেয়ারের পেছনে এসে দাঁড়ায়। উত্তরাধিকারী মানে রায়হান চৌধুরীর ছেলে? সে তো 20 বছর আগেই গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। মারা যায়নি বস, অন্তত তাদের হাতে আসা নতুন ডাটা সেটাই প্রমাণ করছে। অসম্ভব। আমার কোম্পানি গত 10 বছর ধরে আমাকে রায়হানের কোর টিমের স্লিপার সেল হিসেবে ঢুকিয়ে রেখেছে শুধু এই দিনটার জন্যই। আজ ওই ছেলে কোথা থেকে উদয় হলো? ফাইলে দেখা যাচ্ছে রায়ানের রক্তের গ্রুপ আর স্নাল। আর গত বছর চট্টগ্রামে একটা ব্লাড ব্যাংকে এক ডোনার রক্ত দিয়েছে, তার রক্তের গ্রুপ সেম টু সেম মিলে গেছে। চট্টগ্রাম? তুই শিওর জিকো? ওই ডোনারের নাম কি? নাম লেখা আছে শুধু আরিফ, পেশায় সে একজন সাধারণ মেকানিক। সাফায়েত তার ছেলের সাথে একটা অট্ট হাসি দেয়। তার মনে পড়ে যায় শিপইয়ার্ডে দেখা সেই ধুলো মাখা মেকানিকগুলোর কথা। মেকানিক? রায়হান চৌধুরীর ছেলে একটা নোংরা মেকানিক? হোয়াট এ জোক! জোকস না বস, সেইটাই সত্যি হতে পারে। মাহমুদ এই আরিফ নামের লোকটাকে পাগলের মতো খুঁজছে। খুঁজুক। বুড়ো রায়হান যদি তার ছেলেকে পেয়ে যায় তাহলে তো পুরো সাম্রাজ্য ওই ছেলের হাতেই চলে যাবে। আমাদের সব প্ল্যান বরবাদ হয়ে যাবে। তাহলে এখন কি করবেন বস? যা করার খুব জলদি করতে হবে। তুই কি ওই মেকানিকের এক্স্যাক্ট লোকেশন ট্র্যাক করতে পেরেছিস? না বস, কেউ ব্লাড ব্যাংকের সার্ভার থেকে ওই দিনের সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে, তবে সে চট্টগ্রামে কোথাও আছে। চট্টগ্রামে কোথায় আছে সেটা আমার লোক খুঁজে বের করবে। তুই শুধু মাহমুদের সার্ভারে নজর রাখ। আপনি কি ওই ছেলেকে তুলে নিয়ে আসবেন? তুলে আনবো কেন? আমি প্রফেশনাল কিলার পাঠাবো। ওই নোংরা মেকানিক রায়হান চৌধুরীর কাছে পৌঁছানোর আগেই ওর লাশ গুম হয়ে যাবে। সাফায়াতের চোখে এক ভয়ঙ্কর খুনের নেশা ফুটে ওঠে। সে জানে না আজ সকালে যে মেকানিককে সে আর সামিরা মিলে কুকুরের মতো অপমান করেছে, সে আরিফই হলো এই পুরো সাম্রাজ্যের আসল মালিক। তুই ডেটাগুলো আমার সিকিউরড ফোনে ট্রান্সফার কর। আমি এক্ষুনি কিলারদের সাথে মিটিং ফিক্সড করছি। সাফায়াতের এই দাম্ভিক চক্রান্তের মধ্যেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। চট্টগ্রামের পতেঙ্গা সেই নদীর তীরে, যেখানে নোনা বাতাসে ভেসে বেড়াচ্ছে আসন্ন ঝড়ের গন্ধ। সন্ধ্যা 6টা বাজে। আরিফ তার অন্ধকার টিনের চালার ঘরে মাত্রই ফিরেছে। সারা দিনের হাড়ভাঙা খাটুনির জন্য শরীরটা ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু চোখ দুটো এখনো জ্বলজ্বল করছে। তার এই ছোট্ট ঘরে কোনো খাট বা বিছানা নেই, শুধু মেঝেতে একটা মাদুর পাতা আর ঘরের চারদিকে ছড়ানো ছিটানো বিভিন্ন ইঞ্জিনের যন্ত্রাংশ আর অ্যাডভান্সড মেকানিক্যাল ব্লুপ্রিন্ট। ঘরের একটা মাত্র অনুজ্জ্বল হলুদ বাল্ব জ্বলছে। আরিফ বাথরুমে গিয়ে একটা মগে পানি নিয়ে নিজের হাতের কালচে ইঞ্জিন অয়েল ধোয়ার চেষ্টা করছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। আরিফ ভাই, ভেতরে আসব? 12-13 বছরের একটা ছেলে, নাম রাজু। সে পাশের গ্যারেজেই কাজ করে আর আরিফকে বড় ভাইয়ের মতো সম্মান করে। তার হাতে একটা স্টিলের গ্লাসে ধোঁয়া ওঠা চা। আয় রাজু, ভেতরে আয়, দরজা খোলা গেছে। ভাই, আপনার জন্য চা নিয়ে আসলাম। আজ তো সারাদিন কিছু খাননি।
চাটা টেবিলের উপর রাখ, আমি হাতটা ধুয়ে নিচ্ছি। রাজু চাটা সাবধানে পুরনো একটা টেবিলের উপর রেখে আরিফের দিকে একটু ভয়ার্ত চোখে তাকায়। ভাই, কাল সকালে নাকি পুলিশ আর বুলডোজার আসবে। ওই ঢাকা থেকে আসা বড় লোকের মায়া নাকি সব ভেঙে দিব। বড় লোকদের অনেক টাকা তো রাজু, তাই ওরা ভাবে টাকা দিয়ে সবকিছু ভাঙা যায়। কিন্তু আমরা কই যাবো ভাই? আমাদের তো এই জায়গা ছাড়া আর কোনো ঠিকানা নাই। তুই চিন্তা করিস না, এই মাটি অত কাঁচা না যে কেউ চাইলেই লাথি মেরে ভেঙে দেবে। আরিফ গামছা দিয়ে হাত মুছতে মুছতে মাদুরের ওপর এসে বসে। রাজু মেঝেতে বসে আরিফের হাঁটুর কাছে একটু ঘেঁষে আসে। ভাই, ওই মায়া আপনার গায়ে থুতু দিল, এত অপমান করলো, আপনি একটা ঠু শব্দও করলেন না কেন? সব কথার জবাব মুখে দিতে নেই রাজু, কিছু জবাব সময় নিজে থেকেই দিয়ে দেয়। আমার তো রাগে গা জ্বলছিল, মনে হচ্ছিল হাতুড়ি দিয়া ওই মায়াটার গাড়িটা ভাঙা দিই। রাগ দিয়ে গাড়ি ভাঙা যায় রাজু, কিন্তু মানুষের ভেতরকার অহংকার ভাঙা যায় না। অহংকার ভাঙতে হলে অনেক ধৈর্য লাগে। কিন্তু ভাই, কাশেম উস্তাদ তো কইতো, অন্যায় যে করে আর যে অন্যায় সয়ে দুইজনে সমান দোষী। কাসেম উস্তাদ নামটা শোনার সাথে সাথে আরিফের চোখ দুটো মুহূর্তের জন্য আর্দ্র হয়ে ওঠে। উস্তাদ কাসেম ছিলেন আরিফের পালক পিতা, যিনি গত বছর এক রহস্যময় অ্যাক্সিডেন্টে খুন হন। ওস্তাদ ঠিকই বলতো রাজু, আমি অন্যায় সহ্য করছি না, আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি। উস্তাদ বাচ্চা থাকলে আজ আমাদের এই দিনটা দেখতে হইতো না ভাই। উস্তাদদের যারা মারছে তাদের কোনো দিন বিচার হইব না? বিচার হবে রাজু, ওপরাল সব হিসাব ঠিক করে রেখেছেন। তুই এখন যা, গ্যারেজে গিয়ে মালপত্র গুছিয়ে রাখ। আচ্ছা ভাই, আপনি চা খায় নিয়েন, ঠান্ডা হইয়া গেলে তিতা লাগবো। রাজু মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে যায়। দরজার পুরনো কপাটটা বাতাসে হালকা শব্দ করে বন্ধ হয়ে যায়। আরিফ এখন পুরো ঘরে একা। সে চায়ের গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক খায়, কিন্তু চায়ের কোনো স্বাদ তার মুখে লাগে না। সে গ্লাসটা নামিয়ে রেখে মাদুরের নিচে থাকা একটা কাঠের তক্তা হাত দিয়ে সরিয়ে ফেলে। তক্তার নিচে একটা গোপন খোপ, সেখান থেকে আরিফ অত্যন্ত সাবধানে একটা পুরনো রক্তমাখা চামড়ায় মোড়ানো ডায়েরি বের করে আনে। ডায়েরিটা তার পালক পিতা উস্তাদ কাসেমের। আরিফের আঙুলগুলো কাঁপতে থাকে ডায়েরির মলাট স্পর্শ করার সময়। তুমি আমাকে শান্ত থাকতে বলছিলে বাবা, কিন্তু ওই লোকগুলো আমাকে শান্ত থাকতে দিচ্ছে না। আরিফ বিড়বিড় করে কথাগুলো বলে আর ডায়েরির পাতা উল্টাতে শুরু করে। ডায়েরির পাতায় পাতায় ইঞ্জিনের বিভিন্ন নকশার পাশাপাশি উস্তাদ কাসেমের নিজের হাতে লেখা অনেক গোপন কথা। আরিফ ডায়েরির মাঝখানের একটা নির্দিষ্ট পাতায় এসে থেমে যায়। তার বুকের ভেতরটা হু হু করে ওঠে। তুমি নিজের রক্তকে দূরে সরিয়ে আমাকে বুকে টেনে নিয়েছিলে বাবা, কিন্তু তোমার রক্ত তো তোমার মতো হলো না। ডায়েরির এই পাতায় একটা পেন্সিলে আঁকা স্কেচ, একটা 4-5 বছরের ছোট মিষ্টি মেয়ের ছবি। ছবিটার নিচে সুন্দর হাতের লেখায় লেখা, আমার কলিজার টুকরা সামিরা। আরিফ ছবিটার উপর তার রুক্ষ আঙুলটা আলতো করে বোলায়। এটি সেই মেয়ের ছবি যে অহংকারী সামিরা তাকে কুকুরের মতো অপমান করেছে, থুতু ছিটিয়েছে সেই সামিরা। আমি তোমার আমানতকে রক্ষা করার জন্য নিজের সব পরিচয় মুছে ফেলেছি বাবা, কিন্তু ও তো নিজেকে চিনতেই ভুলে গেছে। আরিফের স্থির শান্ত চোখ দুটো থেকে এক ফোঁটা গরম জল গড়িয়ে পড়ে সামিরার সেই স্কেচটার ওপর। রাস্তার সাধারণ মেকানিক বলে সামিরা যাকে ঘৃণা করে, সেই আরিফ আসলে তার নিজের বাবারই পালিত ছেলে, কিন্তু সামিরা এটা জানে না। সামিরাকে যারা তোমার কাছ থেকে চুরি করে নিয়ে গিয়ে মিথ্যা অহংকারের প্রাসাদে বড় করেছে, আমি তাদের সবাইকে একটা একটা করে শেষ করব বাবা। আরিফ ডায়েরিটা বুকে চেপে ধরে চোখ বন্ধ করে। তার চোখের সামনে ভেসে ওঠে উস্তাদ কাসেমের রক্তাক্ত লাশ আর সামিরার সেই ঘৃণায় ভরা মুখ। একদিকে তার নিজের আসল পরিচয়, এশিয়ার টপ বিলিয়নিয়ারের ছেলে হিসেবে তার অধিকার, আর অন্যদিকে পালক পিতার খুনের প্রতিশোধ এবং এক অহংকারী বোনকে সঠিক পথে ফিরিয়ে আনার নীরব লড়াই। এই অন্ধকার ঘরের নিস্তব্ধতা আরিফ যেন একাই এক ভয়ঙ্কর ঝড়ের প্রস্তুতি নিতে থাকে, যে ঝড়ে তছনছ হয়ে যাবে ঢাকার ওই কর্পোরেট দুনিয়া আর সিঙ্গাপুরের সেই বিশাল সাম্রাজ্য। পরের দিন দুপুর 12টা, চট্টগ্রামের সেই শিপইয়ার্ডের আকাশ ধুলো আর কড়া রোদে ঝাপসা হয়ে আছে।
লোহা কাটার ক্যাচক্যাচ শব্দ আর ড্রেজারের ইঞ্জিনের গর্জনে চারপাশ মুখরিত। শিপইয়ার্ডের এক কোণে থাকা জীর্ণ কন্ট্রোল রুমের দিকে পা টিপে টিপে এগিয়ে আসে সাফায়াত। তার চোখে মুখে এক ধরনের ধূর্ত হাসি, হাতে একটা ছোট মেকানিক্যাল টুলকিট। এত গরম এই রুমে, ভেতরে কেউ নেই, এটাই সেরা সুযোগ। সাফায়াত দ্রুত কন্ট্রোল রুমের ভেতরে ঢুকে প্রধান জেনারেটরের প্যানেল বোর্ডটা খুলে ফেলে। সে জানে এই জেনারেটরটি এই পুরো ইয়ার্ডের হৃৎপিণ্ড। সামিরাকে এই প্রজেক্ট থেকে সরাতেই হবে। আমার কোম্পানির এই জমিটা না পেলে আমার প্রমোশন আটকে যাবে। সাফায়াত প্যানেল বোর্ডের ভেতর থেকে দুটো প্রধান হাই ভোল্টেজ তার বের করে এনে একসাথে জুড়ে দেয়। সাথে সাথে একটা নীল রঙের তীব্র স্পার্ক হয় এবং ধোঁয়া বের হতে শুরু করে। এবার শুরু হবে আসল খেলা। ওই মেকানিক ছেলেটাকে দিয়ে আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। সাফায়াত দ্রুত পেছনে দরজা দিয়ে বেরিয়ে নিজের গাড়ির দিকে চলে যায়। এদিকে জেনারেটর রুমের ভেতরে ছোট আগুন ধীরে ধীরে মোবিলের পাইপের দিকে এগোতে থাকে। অন্যদিকে ইয়ার্ডের অপর প্রান্তে একটা বিশাল জাহাজের প্রপেলার পরিষ্কার করছিল আরিফ। সে হঠাৎ কাজ থামিয়ে দিয়ে বাতাসের দিকে কান পাতে। রাজু, জেনারেটরের সাউন্ডটা খেয়াল করেছিস? কই ভাই, আমি তো খালি এই মেশিনের ক্যাসক্যাসানি শুনতাছি। না রে, মেকানিক্যাল ফ্রিকোয়েন্সিটা বদলে গেছে। সেকেন্ডে অন্তত 50টা বিট মিস হচ্ছে। ফ্রিকোয়েন্সি মানে কি ভাই? জেনারেটর কি জ্যাম হইয়া গেছে? সাউন্ডটা শর্ট সার্কিটের রাজু। মেইন কয়েলে আগুন ধরেছে মনে হচ্ছে। আরিফ হাতের সব সরঞ্জাম ফেলে দিয়ে পাগলের মতো কন্ট্রোল রুমের দিকে দৌড়াতে শুরু করে। তার পেছন পেছন রাজুও দৌড়ায়। ভাই, এই দিকে আগুন, আপনি কই যান? মেইন ফুয়েল ভাল্বটা বন্ধ না করলে পুরো ইয়ার্ড উড়ে যাবে রাজু। তুই সবাইকে দূরে সরা। আরিফ কন্ট্রোল রুমের কাছে পৌঁছাতেই দেখে ভেতর থেকে ঘন কালো ধোঁয়া আর আগুনের শিখা বের হচ্ছে। সে এক মুহূর্ত চিন্তা না করে নিজের গায়ের ওভারঅলটা ভিজিয়ে মুখে পেঁচিয়ে আগুনের ভেতরে ঢুকে পড়ে। উফ, আগুনের তেজ তো অনেক বেশি। ভাল্বটা কোন দিকে? আগুনের ভেতর দিয়ে হাঁটার সময় আরিফের পায়ের নিচে থাকা কয়লার স্তূপ জ্বলতে শুরু করে। সে আগুনের লেলিহান শিখা ডিঙিয়ে মেইন ভালভটার কাছে পৌঁছায়। জ্যাম হয়ে গেছে। সারা লোহার চাকাটা জ্যাম হয়ে আছে। আরিফ তার দুহাত দিয়ে গনগনে তপ্ত লোহার ভালভটা চেপে ধরে। তার হাতের তালু পুড়ে চামড়া কুঁচকে যেতে শুরু করে। পোড়া চামড়ার এক উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে। খুলতেই হবে তোকে। আজ যদি তুই না ঘুরিস তবে শত শত প্রাণ চলে যাবে। আরিফ তার কাঁধে সমস্ত শক্তি দিয়ে একটা মোচড় দেয়। তার গলার রগগুলো ফুলে ওঠে। অবশেষে বিকট শব্দে ভালভটা ঘুরে যায় এবং তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়। হয়েছে, এবার আগুন আর বাড়বে না। আরিফ ক্লান্ত হয়ে আগুনের কুণ্ডলীর ভেতর থেকে বেরিয়ে আসে। তার হাত দুটো ঝলসানো, কপাল দিয়ে রক্ত আর ঘাম মিশে কালো জল গড়িয়ে পড়ছে। এই ঘটনার প্রায় 5 ঘন্টা পর বিকেল 5টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদে সামিরার শীতাতাপ নিয়ন্ত্রিত লাক্সারিয়াস অফিসে চরম উত্তেজনা বিরাজ করছে। সামিরা তার টেবিলের ওপর রাখা কাঁচের পেপারওয়েটটা সজোরে মেঝেতে আছড়ে মারে। হাউ ডিয়ার হি! এই নোংরা মেকানিক এত বড় সাহস! আমি তোমাকে আগেই বলেছিলাম সামিরা, ওই লোকগুলোকে বিশ্বাস করা মানে নিজের পায়ে কুড়োল মারা। কিন্তু সাফায়াত, জেনারেটর রুমের আগুন লাগার পেছনে ওর মোটিভ কি? মোটিভ খুব সিম্পল। কাল তুমি ওকে অপমান করেছ, ও সেটা শোধ নিয়েছে। ও ভেবেছে প্রজেক্ট নষ্ট হলে তোমার ক্ষতি হবে। আমার ক্ষতি করতে গিয়ে ও পুরো এরিয়াটা পুড়িয়ে দিতে চাইলো। আমি নিজে দেখেছি সামিরা, শর্ট সার্কিটের ঠিক আগেই আরিফ ওই রুমের ভেতর থেকে বের হচ্ছিল। আমি ওকে আজ জেলের ভাত খাওয়াবো। সাফায়াত, তুমি পুলিশ ফোর্স নিয়ে রেডি হও। আমি অলরেডি কথা বলে রেখেছি। পুলিশ গাড়ি নিয়ে সিপিয়ার্ডের দিকে রওনা দিয়েছে। আমিও যাব। ওর ওই উদ্ধত্ত চেহারার ওপর আমি আজ নিজের হাতে শাস্তি দেব। তুমি অযথা ওখানে গিয়ে নিজের মেজাজ খারাপ করো না, পুলিশই যথেষ্ট। না সাফায়াত, যে হাতে ও আমার কোটি টাকার প্রজেক্টে আগুন দিয়েছে সেই হাত আমি আজ নিজের চোখে ভাঙা দেখতে চাই। সামিরার আগে কাঁপতে কাঁপতে তার ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। সাফায়াত পেছন থেকে কুটিল হাসিতে মেতে ওঠে। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে শিপইয়ার্ডের আকাশ কালো হয়ে যায়। আরিফ তখন ইয়ার্ডের এক কোণে পোড়া হাত দুটো নিয়ে চুপচাপ বসে আছে। রাজু তাকে ডাব খাইয়ে দিচ্ছিল। ভাই, আপনার হাত তো কালা হইয়া গেছে, ডাক্তারখানায় চলেন। থাক রাজু, ডাক্তারখানায় যাওয়ার সময় এখন নয়।
অন্য কিছু সময় হয়েছে। হঠাৎ পুলিশের সাইরেনের শব্দে পুরো শিপইয়ার্ড কেঁপে ওঠে। 3টে পুলিশের পিকআপ ভ্যান ধুলো উড়িয়ে আরিফের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে আসে সামির আর সাফায়াত। এই যে হিরো সাজা হয়েছে তোমার, আগুন লাগিয়ে যে আবার এখানে বসে নাটক করা হচ্ছে। আগুন আমি লাগাইনি ম্যাডাম, আমি তো আপনাদের বাঁচিয়েছি। চুপ কর তুই, তোর মতো একটা ফকিন্নি মেকানিক আমাদের বাঁচাবে? তোর এত বড় স্পর্ধা? সত্যিটা একদিন সামনে আসবেই, তখন দেখবেন আপনার পায়ের তলার মাটি পুড়ে ছাই হয়ে গেছে। অফিসার দেখেছেন ওর মুখের ভাষা, ও স্বীকার করছে না। স্বীকার করানোর ভাষা আমি জানি। সামিরা দ্রুত এগিয়ে গিয়ে সজোরে আরিফের গালে একটা চড় কষিয়ে দেয়। আরিফের মাথাটা একপাশে ঘুরে যায়, কিন্তু সে কোনো শব্দ করে না। তোর এই পোড়া হাত দিয়ে তুই আমার প্রজেক্ট নষ্ট করতে চেয়েছিলিস না? আজ থেকে এই হাত দিয়ে তুই আর কোনো কলকবজা ছুঁতে পারবি না। হাত পুড়েছে বলে ভাববেন না আমার বুদ্ধিও পুড়ে গেছে ম্যাডাম। এখনো কথা বলিস তুই? অফিসার, একে চুরির মামলা আর নাশকতার দায়ে অ্যারেস্ট করুন। চল হারামি, অনেক হিরোগিরি দেখাচ্ছিস, থানায় চল। দুজন কনস্টেবল আরিফের পোড়া হাত দুটো পেছন দিকে মুচড়ে ধরে হাত করা পরিয়ে দেয়। ব্যথায় আরিফের চোয়াল শক্ত হয়ে যায়, কিন্তু সে একবারের জন্য আর্তনাদ করে না। আরিফ ভাইরে ছাড়া দেন, উনি নিরাপদ, আপনারা পাপ করতেছেন। এই বাচ্চা ছেলেটাকে সরিয়ে দাও এখান থেকে, আর এই চোরটাকে ভ্যানে তোলো। আরিফকে যখন ধাক্কা দিয়ে পুলিশের ভ্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সে হঠাৎ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সাফায়াতের দিকে তাকায়। সাফায়েত সাহেব, আগুনের খেলা খুব বিপজ্জনক। একবার খেলা শুরু হলে নিজের ঘরটাও কিন্তু বাঁচে না। আরিফের সেই শীতল আর রহস্যময় দৃষ্টি দেখে সাফায়াতের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। তার মনে হয় এই মেকানিক যেন তার হৃৎপিণ্ডটা সরাসরি দেখতে পাচ্ছে। অফিসার, ওকে নিয়ে যান এখান থেকে, ও আমাকে হুমকি দিচ্ছে। জেলের ভেতরে গেলে সব হুমকি বের হয়ে যাবে। ওর মতো ক্রিমিনালদের জায়গা সমাজে নয়, গারদে। পুলিশের গাড়িগুলো সাইরেন বাজিয়ে ধুলো উড়িয়ে শিপইয়ার্ড থেকে বেরিয়ে যায়। সামিরার আগে ফুঁসতে ফুঁসতে নিজের গাড়িতে গিয়ে বসে। চলো সামিরা, আজ অনেক ধকল গেছে, আজ রাতে আমাদের একটা সেলিব্রেশন দরকার। সেলিব্রেশন পরে হবে সাফায়াত। ওই ছেলেটার চোখের দৃষ্টি আমি ভুলতে পারছি না। কেন জানি মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। তুমি শুধু শুধু ইমোশন হচ্ছ, চলো তো। গাড়িগুলো চলে যাওয়ার পর রাজু ধুলোর উপরে বসে ডুকরে কেঁদে ওঠে। অন্ধকার শিপইয়ার্ডে তখন শুধু নদীর নোনা বাতাসের শোষো শব্দ আর এক রহস্যময় ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। আরিফ ভ্যানের জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার চোখে তখন প্রতিশোধের কোনো চিহ্ন নেই, বরং সেখানে এক বিশাল ট্র্যাজেডির গভীরতা। সে জানে এই সাইরেনের শব্দ আসলে ধ্বংসের শুরু নয়, বরং এক নতুন সিংহাসন তৈরির প্রথম ঘন্টা। এদিকে সময় গড়িয়ে রাত 10টা বাজে। বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের ওপর দিয়ে তীব্র গতিতে উড়ে আসছে একটি অত্যাধুনিক প্রাইভেট চপার। চপারের ভেতরে এক ভিআইপি মেডিকেল সেট আপ করা হয়েছে। লাইফ সাপোর্ট মেশিনের একটানা বিপ বিপ শব্দের মাঝে অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছেন এশিয়ার অন্যতম টেক জায়ান্ট এবং বিলিয়নিয়ার রায়হান চৌধুরী। তার পাশে চিন্তিত মুখে বসে আছেন তার চিফ ইনভেস্টিগেটর মাহমুদ হাসান এবং দুজন বিদেশি স্পেশালিস্ট ডাক্তার। স্যার, আবহাওয়া খুব খারাপ হচ্ছে, পাইলট বলেছে চট্টগ্রামে ল্যান্ড করতে সমস্যা হতে পারে। ল্যান্ড তাকে করতেই হবে মাহমুদ, আমার হাতে একদম সময় নেই। কিন্তু স্যার, ডাক্তারদের মতে এই হাই অ্যান্টিটিউড ফ্লাইটে আপনার লিভারের উপর প্রেশার পড়ছে। চিন্তা করার সময় এখন আর নেই, আমাকে শুধু ওই মেকানিক সেলের কাছে পৌঁছাতে হবে। রায়হান চৌধুরী তার কাঁপা কাঁপা হাত বাড়িয়ে নিজের বুকের ওপর রাখা একটা ভারী ধাতব বক্স শক্ত করে ধরেন। এটা কোনো সাধারণ বক্স নয়, একটা অত্যন্ত জটিল মেকানিক্যাল গিয়ার লক পাজল বক্স। বক্সটার গায়ে অনেকগুলো ছোট ছোট তামার গিয়ার আর অদ্ভুত কিছু খাঁজ কাটা আছে। স্যার, এই পাজল বক্সটা আপনি কেন নিয়ে এসেছেন? এটা তো গত 20 বছরে আমাদের কোম্পানির সেরা ইঞ্জিনিয়ারও খুলতে পারেনি। পারবে না মাহমুদ, কারণ এই বক্সের ডিজাইন কোনো সাধারণ ইঞ্জিনিয়ারের মস্তিষ্ক থেকে আসেনি। তার মানে আপনি বলতে চাইছেন আপনার 3 বছরের ছেলে এই পাজল ডিজাইন করেছিল? হ্যাঁ, আমার ছেলে জন্ম থেকেই মেকানিক্যাল জিনিসে জিনিয়াস ছিল। ও নিজের হাতে এই যে গিয়ারগুলো সেট করেছিল। কিন্তু 3 বছরের একটা বাচ্চা এমন একটা লক বানাবে যা বড় বড় সায়েন্টিস্টরাও খুলতে পারবে না,
এটা তো অবিশ্বাসযোগ্য স্যার। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি মাহমুদ। ও এই বক্সের ভেতরেও সবচেয়ে প্রিয় খেলনা গাড়িটা লুকিয়ে রেখেছিল। ও বলেছিল বড় হয়ে শুধু ও নিজেই এটা খুলবে। রায়হান চৌধুরীর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে। 20 বছর ধরে তার বুকে জমে থাকা পাথরটা যেন আরো ভারী হয়ে উঠেছে। আপনি কি সত্যি বিশ্বাস করেন যে চট্টগ্রামের ওই মেকানিক ছেলেটা আপনার হারিয়ে যাওয়া ছেলে? আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না মাহমুদ। যদি ওই ছেলে এই বক্স খুলতে পারে আর তার রক্ত আমার রক্তের সাথে মিলে যায়, তাহলে আমি জানব যে 20 বছর আগের সেই অভিশপ্ত রাতে আমার ছেলে মরেনি। কিন্তু স্যার, আমরা তো এখনো জানি না সাফায়াত ওই ছেলে কোনো ক্ষতি করেছে কিনা। আমরা তো সিপিয়ার্ডের কোনো খবরই পাচ্ছি না। সাফায়াত যদি আমার ছেলের গায়ে একটা আঁচড়ও দেয়, আমি পুরো চট্টগ্রাম শহর জ্বালিয়ে দেব। আমি এক্ষুনি ঢাকার হেডকোয়ার্টারে ফোন দিচ্ছি, লোকাল পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। পুলিশকে বিশ্বাস নেই মাহমুদ। তুই শুধু পাইলটকে বল স্পিড বাড়াতে। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ডাক্তাররা দ্রুত রায়হানের অক্সিজেনের ফ্লো বাড়িয়ে দেয়। চপারটি ঘন কালো মেঘের বুক চিরে চট্টগ্রামের দিকে এগোতে থাকে। অন্যদিকে এই রাতেই চট্টগ্রামের এক অন্ধকার পুলিশ স্টেশনে অন্য এক ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে। রাত তখন প্রায় মধ্যরাত। চট্টগ্রামের পতেঙ্গা থানার পুরনো আর সাথে লকআপের ভেতর একা বসে আছে আরিফ। লকআপের মেঝেতে ছড়ানো ছিটানো কিছু নোংরা কাগজ আর পোড়া সিগারেটের টুকরো। আরিফের দুহাত পেছন দিকে হাতকড়া দিয়ে বাঁধা। তার পোড়া হাত থেকে এখনো হালকা রক্ত ঝরছে, কিন্তু তার মুখে কোনো ব্যথার ছাপ নেই। সে চোখ বন্ধ করে জেনারেটরের সেই শর্ট সার্কিটের ফ্রিকোয়েন্সিটা মনে করার চেষ্টা করছে। জেনারেটরের ওই তারগুলো তো আমি গত রাতেই ঠিক করেছিলাম, তাহলে স্পার্ক হলো কিভাবে? আরিফ চোখ খোলে। তার মনে পড়ে যায় সাফায়াতের সে কুটিল হাসির কথা। সে বুঝতে পারে সামিরার অহংকারকে কাজে লাগিয়ে সাফায়াত খুব বড় কোনো গেম খেলছে। তার মানে সাফায়েত শুধু প্রজেক্টের ক্ষতি চায় না, ও আমাকে রাস্তা থেকে সরাতে চায়। হঠাৎ থানার পুরনো জেনারেটরটা ঘর ঘর শব্দ করে বন্ধ হয়ে যায় এবং পুরো থানা ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই। ডিউটি অফিসারদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। খুব নিখুঁত টাইমিং। জেনারেটরের কয়েলটা কেউ ইচ্ছে করে কেটে দিয়েছে। অন্ধকারের মধ্যে লকআপের ভারী লোহার দরজার তালা খোলার একটা মৃদু ক্লিক শব্দ হয়। আরিফ অন্ধকারে দেখতে না পেলেও তার মেকানিক্যাল কান শব্দটা খুব স্পষ্ট শুনতে পায়। সে বুঝতে পারে তার লকআপের দরজা খোলা হয়েছে। এই হারামজাদা কোথায়? অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। চুপ কর, লাইট আসার আগে কাজ শেষ করতে হবে। ইঞ্জেকশনটা রেডি কর। পুলিশের পোশাক পরা দুজন পেশাদার কিলার লকআপের ভেতর প্রবেশ করেছে। তাদের হাতে সাইলেন্সার লাগানো পিস্তল নেই। আছে পটাশিয়াম ক্লোরাইড ভর্তি একটা সিরিঞ্জ, যা পুশ করলে মানুষের হার্ট অ্যাটাক হয় এবং ময়না তদন্তের ধরাও পড়ে না। শালা মনে হয় কোনায় বসে আছে। তুই পা ধরে চেপে ধর, আমি পুশ করছি। ওর তো হাত বাঁধা আছে, এমনিতেও নড়তে পারবে না। কিলার দুজন সতর্ক পায়ে অন্ধকারের মধ্যে এগোতে থাকে, কিন্তু তারা জানে না আরিফ শুধু ইঞ্জিন ঠিক করতে জানে না, সে মানুষের বডি মেকানিজমও খুব ভালো বোঝে। ইঞ্জেকশনটা কি আমার হার্টে পুশ করবেন নাকি ভেইনে? আরিফের শান্ত গলা শুনে কিলার দুজন চমকে ওঠে। তারা যেদিকে আরিফকে বসে থাকতে দেখেছিল, শব্দটা তার উল্টো দিক থেকে আসছে। কে তুই? তুই এখানে কিভাবে গেলি? শালা হাত খুলে ফেলেছে, ধর ওরে। কিলার দুজন আরিফের শব্দের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আরিফ সেখানে ছিল না। সে চোখের পলকে কিলার প্রথম জনের পেছনের দিকে সরে যায়। হার্ট অ্যাটাক করাতে হলে প্রেশার পয়েন্ট জানতে হয় ভাই। আরিফ অন্ধকারে তার হাত করা পড়া অবস্থাতে দুহাত নিচ দিয়ে গলিয়ে পায়ের সামনে নিয়ে এসেছে। সে চোখের পলকে তার দুহাতে শিকলটা দিয়ে প্রথম কিলারের গলা পেঁচিয়ে ধরে। প্রথম কিলার শ্বাস বন্ধ হয়ে ছটফট করতে থাকে। ছাড় ওকে, আমি কিন্তু গুলি করে দেব। গুলি করলে তো সবাই জেগে যাবে। আপনারা তো সাইলেন্ট মিশন নিয়ে এসেছেন। আরিফ প্রথম কিলারকে ঢাল হিসেবে ব্যবহার করে এক ধাক্কা দ্বিতীয় কিলারের ওপর আছড়ে ফেলে। দ্বিতীয় কিলারের হাত থেকে ইঞ্জেকশনের সিরিঞ্জটা ছিটকে মেঝেতে পড়ে যায়। শালা তুই তো সাধারণ মেকানিক না। সাধারণ মেকানিকরাই তো জ্যাম হওয়া পার্টসগুলো খুলে সোজা করে।
দ্বিতীয় কিলার অন্ধকারে ছুরি বের করে আরিফের দিকে চালিয়ে দেয়, কিন্তু আরিফ অত্যন্ত ক্ষিপ্রতার সাথে একটু নিচু হয়ে যায় এবং তার শেকল পরা দু হাত দিয়ে দ্বিতীয় কিলারের কবজিতে এমন একটা মেকানিক্যাল মোচড় দেয় যে হাড় ভাঙার একটা মর্মর শব্দ অন্ধকারে প্রতিধ্বনিত হয়। আহ, আমার হাত! আরিফ দ্বিতীয় কিলারের হাঁটুর পেছনে একটা সজোরে লাথি মারে। কিলারটা মাটিতে লুটিয়ে পড়ে। মাত্র 30 সেকেন্ডের এই রুদ্ধশ্বাস সাইলেন্ট হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে কিলার দুজন পুরোপুরি ধরাশায়ী হয়ে যায়। সাফায়েত সাহেবকে গিয়ে বলবেন এত কাঁচা খেলোয়াড় দিয়ে আরিফকে মারা যায় না। আরিফ দ্বিতীয় কিলারের পকেট থেকে লকআপের চাবিটা বের করে নেয়। সে নিজের হাতকড়া খুলে মেঝেতে ফেলে দেয়। পোড়া হাতের ব্যথা তার মুখটা একবার বিকৃত হয়, কিন্তু সে সেটা গ্রাহ্য করে না। সামিরা ম্যাডাম, আপনি পুলিশ দিয়ে আমাকে আটকে রাখবেন ভেবেছিলেন, কিন্তু আপনি জানেন না আপনি কার সাথে খেলছেন। ঠিক 2 মিনিট পর জেনারেটর আবার চালু হয় এবং থানার লাইটগুলো জ্বলে ওঠে। ডিউটি অফিসাররা দৌড়ে এসে লকআপের দিকে তাকায়। এই লাইট তো আসল, লকআপের কি অবস্থা দেখ। লকআপের দরজা হা করে খোলা। ভেতরে মেঝেতে দুজন ভুয়া পুলিশ কিলার অজ্ঞান হয়ে পড়ে আছে। একজনের হাত ভাঙা আর অন্যজনের গলায় শেকলের দাগ। আর আরিফ, সে সেখানে নেই। শিট, ছেলেটা তো পালিয়েছে। জলদি কন্ট্রোল রুমে মেসেজ দে। পুলিশ স্টেশনের সাইরেন আবার বেজে ওঠে, কিন্তু আরিফ ততক্ষণে থানার পেছনের ভাঙা দেওয়াল টপকে অন্ধকারের মধ্যে মিশে গেছে। আর অন্যদিকে বঙ্গোপসাগরের উপর দিয়ে আসা সেই প্রাইভেট চপার এখন চট্টগ্রামের আকাশ সীমায় প্রবেশ করেছে। রাত বাড়ার সাথে সাথে ধ্বংস আর প্রতিশোধের এই খেলা এক নতুন মাত্রায় পৌঁছায়। পরের দিন সকাল 6টা বাজে। চট্টগ্রামের সেই পোড়া শিপইয়ার্ডে এখনো কেমন একটা থমথমে নীরবতা বিরাজ করছে। পুলিশ পাহারার কারণে কোনো শ্রমিক আজ কাজে আসেনি। ঠিক সেই নীরবতার মাঝে একটা সাদা রঙের সাধারণ সেডান গাড়ি এসে থামে ইয়ার্ডের মেন গেটের একটু দূরে। গাড়ি থেকে একা বেরিয়ে আসে সামিরা। তার চোখে মুখে রাতের ঘুমের অভাব আর এক অদ্ভুত অস্থিরতা। সে আজ আর সেই দামি হাই হিল বা ডিজাইনার ড্রেস পরে আসেনি, বরং একটা সাধারণ জিন্স আর ফুল হাতের শার্ট পরেছে। অফিসার আমাকে মিথ্যে বলেছে। ওই সাধারণ মেকানিক কিছুতেই থানা থেকে পালাতে পারে না। নিশ্চয়ই ওর গ্যাংয়ের লোকেরা ওকে ছাড়িয়ে নিয়ে গেছে। সামিরা নিজের মনে বিড়বিড় করতে করতে শিপইয়ার্ডের ভেতরে প্রবেশ করে। চারদিকে শুধু পোড়া ছাই আর কয়লার গন্ধ। সে কাদা আর ছাই মারিয়ে সোজা চলে যায় সেই পোড়া জেনারেটরের রুমের দিকে। সাফায়েত বলেছিল ও জেনারেটরে তার কেটে দিয়েছে, কিন্তু আমার মন বলছে এখানে অন্য কিছু একটা ঘটেছে। সামিরা পকেট থেকে একটা ছোট ফ্ল্যাশলাইট বের করে জেনারেটরের প্যানেল বক্সের ভেতর আলো ফেলে। সে অত্যন্ত মনোযোগ দিয়ে পোড়া তারগুলো পরীক্ষা করতে থাকে। এই তারগুলো তো বাইরে থেকে কাটা, তার মানে কেউ ইচ্ছে করে শর্ট সার্কিট করিয়েছে। সামিরা চমকে ওঠে। তার আর্কিটেকচারাল চোখ এই সূক্ষ্ম জিনিসটা ধরতে ভুল করে না। সে আরও একটু এগিয়ে গিয়ে মেইন ফুয়েল লাইনের দিকে তাকায়। এই ফুয়েল লাইন তো জেনারেটর থেকে অনেক দূরে, আগুন ওখানে পৌঁছালো কিভাবে? সামিরা ফ্ল্যাশ লাইটের আলো ফেলতে ফেলতে ফুয়েল লাইনের সেই বড় লোহার ভাল্বটার কাছে যায়। ভাল্বটার গায়ে মানুষের হাতের তালু পোড়া ছাল আর রক্ত লেপ্টে আছে, যা এখন শুকিয়ে কালো হয়ে গেছে। সামিরার বুকটা হঠাৎ ধক করে ওঠে। ও মাই গড, এই রক্ত, এই পোড়া চামড়া! সামিরা বুঝতে পারে কাল বিকেলে আরিফের হাতের তালু কেন এমন দগদগে লাল হয়ে পুড়ে গিয়েছিল। আরিফ যদি নিজের হাত পুড়িয়ে এই ভাল্বটা বন্ধ না করতো, তবে জেনারেটরের আগুন ফুয়েল ট্যাঙ্কে পৌঁছে যেত এবং পুরো শিপইয়ার্ড ব্লাস্ট করে সামিরা সহ হাজার হাজার মানুষ মারা পড়তো। কি করছি আমি? যে ছেলেটা আমার প্রজেক্ট আর আমাকে বাঁচানোর জন্য নিজের হাত পুড়িয়ে ফেললো, আমি তাকে চোর সাজিয়ে জেলে পাঠিয়েছি। সামিরার গলা দিয়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে। তার এত বছরের লালন করা অহংকারে বিশাল প্রাসাদে যেন একটা প্রচণ্ড ভূমিকম্প আঘাত আনে। সে পোড়া বাল্বটার সামনে ছাইয়ের ওপর বসে পড়ে এবং দু হাতে মুখ ঢাকে। কেন কেন ও আমাকে কিছু বললো না? কেন ও নীরবে আমার চর আর অপমান সহ্য করলো? ঠিক সেই মুহূর্তে সামিরার পেছনে কারো পায়ের শব্দ শোনা যায়। সামিরা চমকে পেছনে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে রাজু, সেই ছোট গ্যারেজ বয়। আপনি এখানে কি করেন ম্যাডাম? আবার এখানে কিছু ভাঙার মতলব করছেন? তুমি তুমি তো কাল আরিফের সাথে ছিলে, তাই না? হ্যাঁ ছিলাম। আরিফ ভাই আপনাকেও জান বাঁচাইছে, আর আপনারা ওনারে জেলে হইরা দিছেন। আমি বুঝতে পারিনি, আমাকে বলা হয়েছিল ও নিজেই আগুন লাগিয়েছে। বড় লোকদের চোখ তো টাকায় অন্ধ থাকে ম্যাডাম, তারা সত্য দেখবো কেমনে? প্লিজ আমাকে ওর সম্পর্কে কিছু বলো। ও কে? ও থানা থেকে কোথায় পালিয়েছে? আরিফ ভাই পালাই নাই ম্যাডাম। উনি যখন কোনো কাম ধরে সেটা শেষ না কইরা ছাড়ে না।
কিন্তু পুলিশ বলল ও লকআপ ভেঙে পালিয়েছে। ও এখন কোথায়? আমি জানি না উনি কই, তয় আমি এইটুকুই জানি উনি আপনাকেও মতো বেঈমান না। আমাকে বিশ্বাস করো, আমি ওর কোনো ক্ষতি চাই না। আমি শুধু ওকে একবার সরি বলতে চাই। আপনারে সরি দিয়ে কি হইব ম্যাডাম? ওনার হাত তো পুইরা গেছে। উনি আর কোনোদিন মেকানিকের কাম করতে পারবো কি না আল্লাহ জানে। রাজুর কথাগুলো সামিরার বুকে তীরের মতো বিঁধে যায়। সে তার নিজের হাত দুটোর দিকে তাকায়, যেই হাতে সে কাল আরিফকে চড় মেরেছিল। আমি ওকে খুঁজে বের করব, যেভাবেই হোক। আমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো। ক্ষমা তো ওপর আল্লাহর কাছে চাইবেন ম্যাডাম। আরিফ ভাই তো এখন আগুন হইয়া গেছে। সেই আগুন এখন কারে পুরাইব আমি নিজেও জানি না। রাজু ঘুরে দাঁড়িয়ে হনহন করে গ্যারেজের দিকে চলে যায়। সামিরা একা সেই পোড়া ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকে। তার ভেতরে প্রথমবারের মতো এক তীব্র অপরাধবোধ এবং আরিফ নামের ওই রহস্যময় মেকানিককে নিয়ে এক অদম্য কৌতূহল জেগে ওঠে। এদিকে সকাল 9টা বেজে যায়। চট্টগ্রামে জিসি মোড়ে অবস্থিত একটি অত্যন্ত অভিজাত 5 স্টার হোটেলের প্রেসিডেন্সিয়াল শুটে সাফায়াত তার ল্যাপটপ নিয়ে সোফায় বসে আছে। তার কপালে চিন্তার ভাঁজ। কাল রাতের পর থেকে সে আরিফের কোনো খোঁজ পায়নি। শালা, একটা সাধারণ মেকানিক আমার পাঠানো 2জন প্রফেশনাল কিলারকে মেরে লকআপ থেকে পালিয়ে গেল। এটা কিভাবে সম্ভব? হঠাৎ সাফায়াতের ল্যাপটপে একটা সিকিউরড কল আসে। কলটা করেছে জিকো, ঢাকা থেকে। সাফায়াত দ্রুত কলটা রিসিভ করে। জিকো, কোনো আপডেট আছে? কাল রাতের ওই ঝামেলার পর থেকে তো আমার ঘুম হারাম হয়ে গেছে। রায়ান চৌধুরী গত রাতেই বাংলাদেশে চলে এসেছেন। কি বলছিস তুই? ওই বুড়ো তো লাইফ সাপোর্টে ছিল, সেই অবস্থায় ফ্লাই করলো কিভাবে? ওরা প্রাইভেট চপারে মেডিকেল টিম নিয়ে এসেছে। শুধু তাই নয়, রায়ান চৌধুরী চিফ ইনভেস্টিগেটর মাহমুদ তার পুরো স্পেশাল ফোর্স নিয়ে চট্টগ্রামে ল্যান্ড করেছে। শিট, ওরা কি ওই মেকানিক ছেলের খোঁজ পেয়ে গেছে? তারা পুরো চট্টগ্রামে গোল্ডেন ব্লাড ডোনারের খোঁজ শুরু করেছে। মাহমুদের টিম শিপইয়ার্ডের দিকেও নজর রাখছে। সাফায়াত ল্যাপটপটা সজোরে টেবিলের ওপর আছড়ে ফেলে। তার কপালের রগগুলো রাগে আর ভয়ে ফুলে ওঠে। তার মানে ওই মেকানিক ছেলেটাই হলো রায়হান চৌধুরীর আসল ছেলে। কাল সকালে যাকে আমি আর সামিরা মিলে কুকুরের মতন তাড়িয়েছিলাম, সেই পুরনো সাম্রাজ্যের মালিক। এখন কি করবেন বস? বুড়ো রায়ান যদি তার ছেলেকে পেয়ে যায় তবে আপনার কোম্পানির সব শেয়ার জিরো হয়ে যাবে। আমি সেটা হতে দেব না জিকো। রায়হান চৌধুরী তার ছেলেকে দেখার আগে আমি ওর ছেলের লাশ সাগরে ভাসিয়ে দেব। কিন্তু আরিফ তো থানা থেকে পালিয়েছে। ও এখন কোথায় আছে কেউ জানে না। ও কোথায় যাবে? ওর তো ওই বস্তির গ্যারেজ ছাড়া আর ওর কোনো ঠিকানাও নেই। ও সেখানে কোথাও লুকিয়ে আছে। মাহমুদের ফোর্স কিন্তু খুব ডেঞ্জারাস বস। ওরা যদি আগে আরিফের কাছে পৌঁছে যায়। আমি আমার স্নাইপার টিমকে রেডি করছি। তুই শুধু মাহমুদের ফোর্সের লোকেশন আমাকে ট্র্যাক করে দে। আমি ঢাকা থেকে সার্ভার জ্যাম করে দিচ্ছি, আপনি আপনার কাজ শুরু করেন। সাফায়াত কলটা কেটে দেয়। সে দ্রুত তার পকেট থেকে আরেকটা স্যাটেলাইট ফোন বের করে একটা আননোন নাম্বারে ডায়াল করে। কয়েক সেকেন্ড পর উপাস থেকে একটা ভারী গলা ভেসে আসে। সে হলো স্নাইপার লিডার। বস, অর্ডার দিন। তোদের পুরো টিমকে এখনই পাতেঙ্গা শিপইয়ার্ডের আশেপাশের পজিশন নিতে হবে। টার্গেট কে বস? কোনো ভিআইপি? না, টার্গেট একটা সাধারণ মেকানিক, নাম আরিফ, বয়স 25-26-এর মতন, ডান হাতে পোড়া দাগ আছে। শুট টু কিল অর্ডার বস। রায়হান চৌধুরীর ফোর্স ওই এলাকায় ঢোকার আগেই আরিফকে আমার চাই, জ্যান্ত অথবা মৃত। আমি চাই না ওই মেকানিক আর কোনোদিন নিঃশ্বাস নিক। আন্ডারস্টুড বস। 10 মিনিটের মধ্যে পুরো এলাকা আমাদের কভারেজে চলে আসবে। সাফায়াত ফোনটা রেখে একটা শয়তানি হাসি দেয়। সে জানলার কাঁচ দিয়ে চট্টগ্রামের আকাশের দিকে তাকায়। তোর রাজত্ব শুরু হওয়ার আগেই আমি তোর গল্প শেষ করে দেবো আরিফ। রায়হান চৌধুরী পুরো সাম্রাজ্য শুধু আমার হবে। সাফায়াতের এই মাস্টার প্ল্যান যখন চট্টগ্রামের বুকে এক রক্তক্ষয়ী সংঘাতের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে সামিরা তখন অপরাধবোধে জ্বলতে জ্বলতে আরিফের খোঁজের শিপইয়ার্ডের অন্ধকার গলিগুলোতে ঘুরপাক খাচ্ছে। সে জানে না সে আসলে কি ভয়ঙ্কর এক চক্রব্যূহের মধ্যে পা দিয়েছে। ইমোশন আর মৃত্যুর এই লুকোচুরি খেলা আরিফ কখন কিভাবে তার চাল চালবে তা কেউ জানে না।
দুপুর 12টার দিকে চট্টগ্রামের আকাশে হঠাৎ কালো মেঘ জমে মুষলধারে বৃষ্টি শুরু হয়। শহর থেকে বেশ কিছুটা দূরে সীতাকুণ্ডের পাহাড়ি রাস্তার ধারে একটা পুরনো আগাছায় ভরা কবরস্থান। বৃষ্টির ছাট আর বাতাসের শস্য শব্দ ছাড়া আর কোনো কোলাহল নেই সেখানে। গতরাতে লকআপ থেকে পালানো আরিফ ধীর পায়ে হেঁটে আসে একটা কাঁচা কবরের সামনে। তার পরনে তেলচিটে ওভারঅলটা বৃষ্টির পানিতে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। পুরা ডান হাতটা সে বুকের কাছে সাবধানে চেপে ধরেছে, যেখান থেকে এখনো হালকা রক্ত চুইয়ে পড়ছে। সে হাঁটুর উপর ভর দিয়ে কবরের কাদামাখা মাটিতে বসে পড়ে। এই কবরটা তার পালক পিতা উস্তাদ কাসেমের। বাবা, তুমি বলেছিলে বৃষ্টি হলে নাকি মাটির ভেতরে সব নোংরা ধুয়ে যায়। আরিফ তার সুস্থ বাম হাত দিয়ে কবরের ওপর জমে থাকা ভেজা পাতাগুলো খুব যত্নে সরাতে থাকে। বৃষ্টির ঠান্ডা পানি তার মুখ বেয়ে পড়ছে, যা তার ভেতরের গুমড়ে ওঠা কান্নাকে আড়াল করে দিচ্ছে। কিন্তু শহরের এই মানুষগুলোর মনের নোংরা তো বৃষ্টি দিয়ে ধোয়া যাচ্ছে না। সে একদলা ভেজা মাটি হাতের মুঠোয় তুলে নেয়। তার পোড়া হাতের ব্যথার চেয়ে বুকের ভেতরে যন্ত্রণাটা যেন আজ তাকে বেশি কুড়ে কুড়ে খাচ্ছে। আজ তোমার এই ছোট্ট সমীরা আমার মুখে থুতু ছিটিয়েছে বাবা, আমাকে সবার সামনে চড় মেরেছে। আরিফ কথাগুলো বলার সময় একটু হাসার চেষ্টা করে, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু এক গভীর শূন্যতা। আমি কিছুই বলিনি বাবা, একদম চুপ ছিলাম, ঠিক যেমনটা তুমি আমাকে শিখিয়েছিলে। আমি শুধু ওর চোখের দিকে তাকিয়েছিলাম। ওর চোখে আমি তোমার ছায়া খুঁজছিলাম, কিন্তু পাইনি। আরিফ কবরের ভেজা মাটিটা আবার আস্তে করে নামিয়ে রাখে। তার গলার স্বর ভারী হয়ে আসে। আমি তো চাইলেই গতকাল জেনারেটর রুমে আগুনটা জ্বলতে দিতে পারতাম, কিন্তু আমি তোমার আমানতকে পুড়তে দেই কিভাবে? ও তো তোমার রক্ত। আরিফ চোখ বন্ধ করে। বৃষ্টির শব্দ ছাপিয়ে তার মাথার ভেতর উস্তাদ কাসেমের শেষ কথাগুলো বাজতে থাকে। আর মাত্র কয়েকটা দিন বাবা। আমি জানি তোমার খুনের পেছনে ওই সাফায়েতের হাত আছে। ও আমাকে রাস্তা থেকে সরাতে চাইছে, কারণ আমি সত্যিটা জেনে গেছি। আরিফ কবরের মাটির ওপর মাথা ঢাকায়। তার নিঃশ্বাস দ্রুত হতে থাকে। আমি তোমার খুনিদের মুখোশ পুরো পৃথিবীর সামনে খুলে দেব, আর তারপর তোমার সমীরাকে চিরতরে নিরাপদ করে দিয়ে আমি এই শহর থেকে অনেক দূরে চলে যাব। আরিফ মাথা তুলে আকাশের দিকে তাকায়। তার চোখে তখন এক অটল প্রতিজ্ঞা। এই নোংরা সাম্রাজ্যের রাজ মুকুট আমার চাই না বাবা, আমার শুধু তোমার রক্তের বদলা চাই। আরিফ কিছুক্ষণ সেখানে নীরবে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং বৃষ্টির মধ্যে আবার শহরের দিকে হাঁটতে শুরু করে। তার এই আত্মত্যাগ আর প্রতিশোধের নীরব লড়াই তাকে এক সাধারণ মানুষ থেকে এক অদেখা যাতায় পরিণত করে। অন্যদিকে দুপুর গড়িয়ে বিকেল 3টে বেজে যায়। বৃষ্টির তেজ কিছুটা কমে এলেও আকাশ এখনো অন্ধকার। সামিরা সোজা পতেঙ্গার ওই বস্তি এলাকায় আরিফের অন্ধকার টিনের চালার ঘরের সামনে এসে দাঁড়ায়। ঘরের দরজায় কোনো তালা নেই, শুধু একটা পুরনো কাঠের কপাট ভেজানো। সামিরা একটু ইতস্তত করে কপাটটা ঠেলে ভেতরে প্রবেশ করে। হ্যালো, কেউ কি আছেন? ঘরের ভেতরের অবস্থা দেখে সামিরা অবাক হয়ে যায়। কোনো বিছানা নেই, ফ্যান নেই, শুধু মেঝেতে একটা পুরনো মাদুর আর চারদিকে ছড়ানো অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ব্লুপ্রিন্ট আর বিভিন্ন মেশিনের পার্টস। এই ছেলেটা এখানে থাকে? এটা তো কোনো মানুষের থাকার জায়গা হতে পারে না। সামিরা বুঝতে পারে না সেটি কি খুঁজছে। সে শুধু আরিফের জীবনটা একটু কাছ থেকে দেখতে চায়, বুঝতে চায় কেন ছেলেটা কাল অমন চুপ ছিল। হঠাৎ তার চোখ পড়ে মাদুরের এক কোণায় একটু উঁচু হয়ে থাকা একটা কাঠের তক্তার দিকে। সামিরা কৌতূহলবশত তক্তাটা সরাতে নিচে একটা গোপন খোপ দেখতে পায়। সেখানে রাখা আছে একটা পুরনো রক্তমাখা চামড়ায় মোড়ানো ডায়েরি। সামিরা সাবধানে ডায়েরিটা হাতে তুলে নেয়। এটা কার ডায়েরি? আরিফের? সামিরা ডায়েরির পাতা উল্টাতে শুরু করে। প্রথম কয়েক পাতায় বিভিন্ন ইঞ্জিনের জটিল নকশা করা, কিন্তু ডায়েরির মাঝখানের দিকে যেতেই সামিরার হাত হঠাৎ কেঁপে ওঠে। সে একটা পাতায় এসে স্থির হয়ে যায়। পাতায় একটা 4-5 বছরের ছোট মিষ্টি মেয়ের পেন্সিল স্কেচ আঁকা। ছবিটার নিচে সুন্দর হাতের লেখায় লেখা, আমার কলিজার টুকরা সামিরা। এটা তো আমার ছোটবেলার ছবি, কিন্তু আমার ছবি এই নোংরা মেকানিকের ঘরে কি করছে? সামিরার বুকের ভেতর ঢিপ ঢিপ করতে শুরু করে। সে কাপা হাতে ডায়েরির পরের পাতাগুলো পড়তে শুরু করে। পাতাগুলোতে উস্তাদ কাসেমের নিজের হাতের লেখায় কিছু কথা লেখা আছে। আজ আমার স্বামীরাকে দূর থেকে দেখলাম, বড়লোকদের গাড়িতে করে স্কুলে যাচ্ছিল। সামিরা কথাগুলো ফিসফিস করে পড়ে আর তার গলার স্বর কাঁপতে থাকে। ও কি জানে যে লোকটাকে ও বাবা বলে ডাকে, সেই লোকটা ওকে ওর আসল বাবার বুক থেকে চুরি করে নিয়ে গিয়েছিল? সামিরার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে অবিশ্বাসে মাথা নাড়ে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। অসম্ভব, এটা মিথ্যে।
আমি তো চৌধুরী সাহেবের মেয়ে, আমার বাবা আমাকে চুরি করবে কেন? সামিরা দ্রুত আরও কিছু পাতা উল্টায়। সেখানে একটা পুরনো খবরের কাগজের হলুদ হয়ে যাওয়া কাটিং আঠা দিয়ে লাগানো আছে। খবরটা 20 বছর আগের। রায়হান চৌধুরীর ছেলেকে কিডন্যাপ করতে গিয়ে ভুল করে বস্তির এক মেকানিকের মেয়েকে তুলে নিয়ে গেল রাইভাল গ্যাং। রাইভাল গ্যাং মানে আমার বাবা, আর ওই বস্তির মেকানিক উস্তাদ কাশেম। সামিরা ডায়েরিটা বুকের কাছে চেপে ধরে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। এতদিনে জমানো অহংকার, বিলিয়ানিয়ার বাবার পরিচয়, সমাজের উঁচুতলা স্ট্যাটাস, সবকিছু চোখের সামনে কাঁচের মতো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তার মানে আমি কোনো বড়লোকের মেয়ে নই, আমি এই বস্তির একটা সাধারণ মেকানিকের মেয়ে। সামিরা মেঝেতে ধপ করে বসে পড়ে। তার চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে থাকে। সে ডায়েরির শেষ পাতাটা পড়ে, যেখানে লেখা আছে, আমার পালিত ছেলে আরিফ আমাকে কথা দিয়েছে ও নিজের জীবন দিয়ে হলেও আমার স্বামীরাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আরিফ তাহলে আমার ভাই? সামিরার গলা দিয়ে একটা অস্ফুটত আর্তনাদ বেরিয়ে আসে। সে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। আমি নিজের ভাইকে সবার সামনে রাস্তার কুকুর বলে অপমান করেছি, ওর গায়ে থুতু ছিটিয়েছি, ওকে জেলে পাঠিয়েছি। সামিরা ডুকরে কেঁদে ওঠে। তার এই সাইকোলজিক্যাল ব্রেকডাউন তাকে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেয়। সে যাকে রাস্তার ফকির ভেবে এতদিন ঘৃণা করে এসেছে, সেই ছেলেই আসলে তাকে ছায়ার মতন আগলে রেখেছে এবং নিজের জীবনকেও বাজি রেখেছে। সে সাফায়েত আমাকে মিথ্যে বলেছে, আমার তথাকথিত বাবা আমাকে মিথ্যে বলেছে, আমার পুরো জীবনটা একটা মিথ্যে। সামিরা ডায়েরিটা শক্ত করে ধরে উঠে দাঁড়ায়। তার ভেতরের অহংকারী আর্কিটেক্ট সামিরা এই অন্ধকার ঘরেই মরে যায়। আজ জন্ম নেয় উস্তাদ কাসেম আলীর মেয়ে। সে চোখ মুছে দৃঢ় পায়ে ঘরের বাহিরে বেরিয়ে আসে। তাকে এখন যে কোনো মূল্যই আরিফকে খুঁজে বের করতে হবে। সাফায়াত এবং তার চক্রান্তের হাত থেকে নিজের ভাইকে বাঁচাতে হবে। রক্তের এই অভিশপ্ত খেলা এবার এক নতুন আর ভয়ঙ্কর মোড় নিতে শুরু করে। বৃষ্টির বিকেল গড়িয়ে সন্ধ্যা 7টা বাজে। চট্টগ্রামের আকাশে তখন ঘন কালো মেঘে ঢাকা। পুরনো শিপইয়ার্ডের শেষ প্রান্তে থাকা অন্ধকার ডার্কইয়ার্ডের পরিবেশটা আজ অদ্ভুত রকমের থমথমে। চারিদিকে বিশাল বিশাল ক্রেনগুলো যেন এক একটা দানবের মতন দাঁড়িয়ে আছে। একটা পুরনো ভাঙা জাহাজের ডেক, এর উপর সামিরাকে একটা লোহার চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তার মুখমণ্ডলে কালশিটে দাগ, চোখ দুটো কান্নার অপমানে লাল হয়ে আছে। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সাফায়াত। সাফায়াতের হাতে একটা 9 মিলিমিটারের পিস্তল, তার মুখে জঘন্য কুটিল হাসি। কান্না বন্ধ করো সামিরা, তোমার এই বড়লোক অহংকারী চোখের পানি এখন আমার কোনো কাজে আসবে না। তুমি একটা প্রতারক সাফায়াত, তুমি আমাকে ভালোবাসার নাটক করে শুধু ব্যবহার করেছো। ভালোবাসা? তোমার মতন একটা ইডিয়ট আর অ্যারোগেন্ট মেয়েকে কেউ ভালোবাসতে পারে? আমি তো শুধু তোমার ওই তথাকথিত বাবার কোম্পানির শেয়ারগুলোর জন্য তোমার পেছনে ঘুরতাম। আমার বাবা তোমাকে ছেড়ে দেবে না সাফায়াত, তুমি জানো না তুমি কার গায়ে হাত দিয়েছো। তোমার বাবা? আরে বোকা মেয়ে, তুমি তো এখনো জানোই না তোমার আসল বাবাকে। তোমার আসল বাবা তো ছিল একটা রাস্তার ভিখারি মেকানিক। সামিরা চমকে ওঠে। সে তো আজ দুপুরেই ডায়েরি পড়ে এই সত্যিটা জেনেছে, কিন্তু সাফায়াত কিভাবে জানলো? তুমি তুমি কিভাবে জানো এসব? আমি সব জানি সামিরা। আমি এটাও জানি যে তোমার ওই মেকানিক বাবা ওস্তাদ কাশেমকে গত বছর আমি নিজেই গাড়ি চাপা দিয়ে মেরেছি। কি বলছো তুমি? তুমি তুমি আমার বাবাকে খুন করেছো? সামিরার গলা দিয়ে একটা পশুর মতন আর্তনাদ বেরিয়ে আসে। সে চেয়ার সমেত ছটফট করতে থাকে, কিন্তু লোহার বাঁধন খুলতে পারে না। চুপ থাক, বেশি চিল্লাবি তো মাথার খুলি উড়িয়ে দেব। তোর ওই নোংরা মেকানিক ভাইটাকে আসতে দে, তারপর তোদের দুজনকে একসাথে তোর বাবার কাছে পাঠাবো। ঠিক সেই মুহূর্তে অন্ধকারে ডাকইয়ার্ডের নীরবতা ভেঙে একটা পুরনো বুটজুতার আওয়াজ শোনা যায়। সাফায়াত আর সামিয়া দুজনই সামনে তাকায়। অন্ধকার বুক চিরে ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে আরিফ।
তার পরনে সেই একই তেলচিটে ওভারঅল, পোড়া ডান হাতটা এখনও ব্যান্ডেজ ছাড়া শুধু রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। তার 2 হাত একদম খালি। ওয়েলকাম টু দ্য হেল মিস্টার আরিফ। আমি জানতাম তুই তোর এই বোকাশোকা বোনটাকে বাঁচাতে ঠিকই আসবি। আরিফ খুব শান্ত পায়ে একটু সামনে এগিয়ে আসে। তার চোখের দৃষ্টিতে কোনো ভয় নেই, শুধু এক হিমশীতল শূন্যতা। সামিরা আলিফের চোখের দিকে তাকাতে পারে না। সে লজ্জা আর অনুতাপে নিজের মুখটা কিছুটা নিচু করে নেয়। আরিফ, আমাকে ক্ষমা করে দিস ভাই। আমি আমি না জেনে তোকে কত অপমান করেছি। মাথা নিচু করবে না সামিরা, ওস্তাদ কাসেমের রক্ত কখনো মাথা নিচু করে না। আহ, ভাই বোনের কি অপূর্ব মিল, কিন্তু তোদের এই ইমোশনাল ড্রামা দেখার সময় আমার নেই। সাফায়াত পিস্তলের ব্যারেলটা সামিরার কাঁধে ঠেকায়। হাঁটু গেড়ে বস আরিফ, না হলে আমি এক্ষুনি তোর বোনের মাথা ফুটো করে দেব। আপনি তো পিস্তল ধরতে জানেন না সাফায়াত সাহেব, আপনার হাত কাঁপছে। চুপ কর ফকিন্নি, তুই কি ভেবেছিস আমি একা? ওপরের দিকে তাকিয়ে দেখ। আরিফ মাথা তুলে উপরের ক্রেন আর জাহাজের ডেকগুলোর দিকে তাকায়। অন্ধকারে 8 থেকে 10টা স্নাইপার রাইফেল, লাল লেজার লাইট সরাসরি আরিফের বুক আর কপালে এসে স্থির হয়। তুই এখান থেকে জ্যান্ত ফিরতে পারবি না আরিফ। আমি জানি তুই রায়হান চৌধুরীর ছেলে। আজ তোকে মেরে আমি তোর ওই বুড়ো বাপকের পুরো সাম্রাজ্য দখল করব। সাম্রাজ্য দখল করা তো অনেক দূরের কথা সাফায়াত সাহেব, আপনি তো নিজের পায়ের তলার মাটিটাই ধরে রাখতে পারবেন না। বড় বড় কথা বলা বন্ধ কর, হাঁটু গেড়ে বস, নইলে আমি 3 গোনার আগেই গুলি করব। 1। না আরিফ, তুই বসবি না। তুই চলে যা এখান থেকে। ওই জানোয়ারটার কাছে তুই হার মানবি না। 2। আরিফ কোনো কথা না বলে ধীরে ধীরে তার হাঁটু ভাঁজ করে কাদামাখা মাটির উপর বসে পড়ে। তার এই আত্মসমর্পণ দেখে সাফায়াত এক বিরাট অট্টহাসিতে ফেটে পড়ে। এই তো লাইনে এসেছিস, রাস্তার মেকানিক রাস্তার কাদার মধ্যেই ভালো মানায়। আমি তো মাটিতে বসলাম সাফায়াত সাহেব, কিন্তু আপনি যে আকাশে উঠছেন সেখান থেকে যখন পড়বেন হাড় গোড় আস্ত থাকবে তো। তোর ওই ফিলোসফি এবার তোর নিজের বাবার কাছে গিয়ে শোনা। গুড বাই আরিফ। তারপর কি হলো অবশ্যই জানতে চান, তার জন্য শুনতে হবে দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্ট আসছে খুব শীঘ্রই। ততক্ষণে এতটুকু শুনেই আপনার মনকে সান্ত্বনা দিন। ধন্যবাদ।